নমস্কার বন্ধুরা, আমরা 2024 সালে আমাদের মোটামুটি ভুল ভ্রান্তি যেগুলোকে পাশ কাটিয়ে কী করে নতুন রাস্তা নতুনভাবে জীবন শুরু করব, এটা প্ল্যান আমরা 2025-এ আমরা মোটামুটি একটা অলরেডি অনেকই করেছি। তো সামাজিকভাবেই এবং সামাজিক আর রাজনীতি বলুন, আমরা যেহেতু প্রথমেই বললাম যে আপনারা অনেকেই শুনতে চান, আমার অনেকেই কী বলবো যে আপনারা ভালোবাসেন, আমার কথা শুনতে চান বা ফলো করেন। তারা জানতে চান যে আমি কি পরিকল্পনা করছি, আমাদের সামাজিকভাবে কি পরিকল্পনা করা উচিত। তো সেক্ষেত্রে আমি মোটামুটি এবার 2025 সাল থেকে আমরা মেন কোন কোন ইস্যুগুলোকে রাখবো সেটা নিয়ে আমি একটা ইয়েতে আসছি। এখানে আমি 3টে জিনিসের উপর শুধু জোর দেবো। আমাদের তো শয়ে ইস্যুর অভাব নেই, আমরা অনেক কিছু পরিকল্পনার অভাব নেই, মাত্র আমি 3টে জিনিসের উপর আমি এখানে মোটামুটি ফোকাস করছি। একটা হচ্ছে সামাজিক, 2 হচ্ছে রাজনীতি, আর 3 হচ্ছে অর্থনৈতিক বা শিক্ষা বা অর্থনৈতিক সাথে জড়িত কর্মসংস্থান। তো আমি প্রথমে বললাম যে আমরা জঙ্গলমহলবাসী বা পশ্চিমবঙ্গ যদি বলেন, আপনি যেখানেই মানে উত্তরবঙ্গেই বলুন আর দক্ষিণবঙ্গেই বলুন, জঙ্গলমহল বা উত্তরবঙ্গের যদি দক্ষিণবঙ্গের সিনারিতে যদি আমরা আসি, তাহলে এখানে আমরা মোটামুটি জাতিগোষ্ঠীভাবে আমরা যেগুলোকে দেখতে পাই, এটা মেন হচ্ছে সাঁওতাল, মাহাতো বা কুর্মী এবং এসসি বা বাউরি, এই জাতীয় মোটামুটি এই 3টে জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি। আমি এখানে সবকটা জেলা মানে ডাটার মধ্যে না এনে আমি মোটামুটি একটা জেলা ধরে উদাহরণ হিসেবে আসছি। আমি যদি পুরুলিয়ার জেলাতে উদাহরণ হিসেবে ধরি, পুরুলিয়াকে আমি স্ট্যান্ডার্ড ধরে আমি মোটামুটি আলোচনার মধ্যে আসছি। এখন প্রথম হচ্ছে, আমি প্রথমে পুরুলিয়ার মধ্যে যেটা আসছি সেটা হচ্ছে আমাদের সামাজিক বা আমাদের সোশ্যাল যে ধর্মীয় অনুষ্ঠান যেগুলো হয়, আমাদের সামাজিক যে রীতিনীতি যে অনুষ্ঠান, পূজা পার্বণ, এগুলো বসে আছে পুরুলিয়া জেলার ক্ষেত্রে। পুরুলিয়ার মতো একই সেম জঙ্গলমহলে 80% লোক, 80% কিন্তু তাদের মোটামুটি তাদের যে অরিজিন বা তারা যেখান থেকে এসেছে এরা হচ্ছে সমস্ত সবাই প্রায় আমরা হচ্ছে মানে আমাদের দুটো ভারতের মেন ইয়ে আছে যে আমরা হচ্ছে প্রাকার্য, মানে আর্যদের আসার আগে প্রি এরিয়ান। আর্যদের আসার আগে আমরা হচ্ছে প্রি এরিয়ান একটা শ্রেণী আছি, আর আর্যরা আসার পর একটা এরিয়ান একটা অংশ হয়েছে। মোটামুটি এই দুটো হচ্ছে মোটামুটি মেন কাজ। তো আমরা এখানে সাঁওতাল বলুন, কুর্মী মাহাতোই বলুন এবং হচ্ছে আপনি বাউরি বলুন, তাদের জেনেটিক্যাল স্টাডি বলুন, আর সব কিছু মোটামুটি একটা প্রাকার্যর মধ্যেই আমরা পড়ি। আমরা মোটামুটি সবাই প্রাকার্য। তো প্রাকার্যদের কিছু রীতিনীতি আছে যেগুলো হচ্ছে কোনোরকমভাবেই মোটামুটি হয়তো অনেকে এখন ভুলে গেছে। যেমন আপনি যেমন বলছেন সাঁওতালরা অনেকেই খ্রিস্টান হয়ে চার্চে গিয়ে চার্চে যিশু পুজো করছে বা পালন করে না, বা অনেকেই আমাদের কুর্মী বা মাহাতো মোটামুটি মানে বিভিন্ন রকম দুর্গাপূজা কালী পূজা নিয়ে মেতে আছে, অথচ তাদের খুটান এগুলো হাবিজাবি যেগুলো ছিল না। তো এখানে আমি সামাজিক রীতিনীতির মধ্যে প্রথম আসছি যে আমাদের সোশ্যাল কাস্টম যেটা বললাম, সেখানে আমরা কমন কিছু জঙ্গলমহলবাসী আমরা কিছু পরব পালন করি। সেটা হচ্ছে সাকরাতে, যে সামনে মকর আসছে, তারপর হচ্ছে আমাদের বান্না বা সরহাই, সাকরাত, সরহাই, বাহা, কারাম, কারণ এটা এরকম শুরু করে উঠে জিত, মোটামুটি অনেকগুলো মানে অনুষ্ঠান, পুজো পার্বণ, পার্বণ আছে। মোটামুটি আমরা একই রকমভাবে শুধু পালন করি না, আমাদের খাদ্যাভ্যাসও মোটামুটি সাঁওতাল, বাউরি, মানে কুর্মী মোটামুটি অনেকটাই একই রকম। মোটামুটি জেল পিঠা, মাংস পিঠা হতে হবে, মোটামুটি কিছু মানে উপাচার, সব মোটামুটি আমাদের মানে অনুষ্ঠানগুলো প্রায় একই রকম। এরপর আমরা মোটামুটি জানি যে অ্যাকচুয়ালি হচ্ছে যে আজকে যদি দুর্গাপূজার বলা হয়, তাহলে দুর্গাপূজাটা এই মাত্র মোটামুটি 3% ব্রাহ্মণ যারা আছে, ব্রাহ্মণ শ্রেণী যারা, তাদেরই পুজো। তো যাই হোক, আমরা সেই ব্রাহ্মণদের পুজো আজকে আমরা পুরুলিয়ার ক্ষেত্রে মোটামুটি আমরা দেখছি যে আমাদের একটা বাধ্যতা বা একটা আগ্রাসন চাপিয়ে দেওয়ার ফলে তো এখানে এখন সাঁওতাল পাড়াতেও দুর্গাপূজা হয়, এবং সেখানে সরকারি অনুদানও আসে। তো সাঁওতাল মাহাতো সব দুর্গাপুজো নিয়ে মেতে থাকার পরিপ্রেক্ষিতে নিজেদের যে কালচারগুলো সেগুলো সব অলমোস্ট হারিয়ে যাচ্ছে। তো আমরা মোটামুটি যেহেতু 80% আমরা আছি, আমরা সত্যিকার অর্থে এখানে 3%-এর এই আগ্রাসন আমরা কেন মানবো, এটা তো ঠিক। তো এই যে জায়গাটা আসতে গেলে আমাদের কিন্তু এখানে সাঁওতাল, মাহাতো, বাউরি বা আরও যেসব জঙ্গলমহলের মানে জাতিগোষ্ঠী আছে, তাদের এক হয়ে লড়াই করতে হবে। আমরা কয়েকদিন আগে বইমেলা দেখলাম যে একসাথে লড়াইয়ের ফল, মাহাতো এবং সাঁওতাল একসাথে লড়াইয়ের ফল দেখলাম যে আমরা একটা ফল পাওয়া শুরু করেছি বা মানে পাওয়ার জায়গাটা। তো স্বাভাবিক কারণেই আমরা আমাদের এই সংস্কৃতিটাই কিন্তু আসল। আপনি একটা কুর্মী যতই আপনি কলকাতায়
প্রেসিডেন্ট হন না কেন অমুক দুর্গাপূজা সমিতির কমিটির, তাতে মোটামুটি আমিও কলকাতা দুর্গাপূজা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট থেকেছি, প্রেসিডেন্ট যাদবপুর 2 ইয়ার্স 3 ইয়ার্স সামথিং 3 বছর মতো, সেটা বড় ফ্যাক্টর না। তো যাই হোক, মোটামুটি হোক না কেন ঘরে ধরে আপনাকে মোটামুটি ওই একটা জায়গাতেই আসতে হবে। আপনি আপনার সাকরাত, আপনি রাহা সারাই কালাম, এগুলো ছাড়া আপনার কোনো ইয়ের জায়গা থাকে না। তো স্বাভাবিক আমাদের যেহেতু 3টে জাতি বা 3টি জঙ্গলমহলে ম্যাক্সিমাম জাতিগোষ্ঠী একই রকম পরব পার্বণ, তো আমরা একসাথে কেন করবো না? তো আমরা এটার জন্য একটা একসাথে 2024 সাল থেকে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে লড়াইয়ের একটা রূপরেখা তৈরি করি, যে আমরা সবাই মোটামুটি আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয়, আমাদের সংস্কৃতি, আমাদের আরিচালে এগুলো রক্ষার স্বার্থে আমরা কিন্তু আমরা এক হয়ে লড়াই করি। তো আমাদের ফোকাসটা অবশ্যই সামাজিক। আর একটা কথা এখানে বলে রাখি, যে আমরা দেখছি আজ মোটামুটি পৃথিবীর সব থেকে বড় লোকই বলুন আর বিজ্ঞানী বলুন আর সব কিছুই বলুন, সব মোটামুটি ইহুদি। এই ইহুদিরা কিন্তু মোটামুটি আপনারা জানেন যে ইহুদির সংখ্যাটা খুবই সামান্য, 90 লাখের সামান্য কিছু। ইসরায়েল রাষ্ট্র পৃথিবী তাদের কিন্তু একটা জিনিস, তারা তাদের নিজস্ব যে সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি, তারা কিন্তু যিশু তাদের পরিবারে জন্মার পর তারা কিন্তু খ্রিস্টান হয়নি। গোটা দুনিয়া যিশু খ্রিস্টান করলো, কিন্তু ইহুদিরা খ্রিস্টান হয় তাদের নিজের রীতিনীতি থাকার জন্যই। এবং যিশুকে শেষ পর্যন্ত হত্যা করার পরেও কিন্তু তাদের অবনতি তো কিছু হয়নি, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তো যাই হোক, নিজের সংস্কৃতিকে যদি ধরে রাখেন তো আখেরে মোটামুটি একটা জায়গা তৈরি হবে, এটাই স্বাভাবিক। আমরা 2024 সালে সাংস্কৃতিক দিক দিয়ে একসাথে লড়াই করব। 2 নম্বর ইস্যু হচ্ছে রাজনৈতিক ইস্যু। রাজনীতির ক্ষেত্রে যদি আমরা বলি, বা আমরা যেটা বললাম যে 80% জনসংখ্যা হচ্ছে আমরা, তা 80% জনসংখ্যাকে কন্ট্রোল হচ্ছে কোথা থেকে? আপনি তো পরিষ্কার দেখতে পাচ্ছেন কলকাতা থেকে মানে কন্ট্রোল হয়। যদি বলেন যে আমাদের এমএলএ মন্ত্রী নেই, সেটা তো নয়। নীলমণি, ফুলমণি, বাহামণি, কখনো দিন রাত মানে কতখানা সাঁওতাল এমএলএ এমপি পড়ে আছে, সেটা যে নেই। কিন্তু তাদের কি ক্ষমতা, সেটা তো আমরা পরিষ্কার দেখেছি না। বিধানসভাতে একদিন কথা বলতে দেখেছি না অন্য কোনো জায়গায়। তো এটা যদি বলেন মুকুটমণিপুরের পাড়ায় কখনো কখনো ধর্মীয় সম্মেলন করে, সেটা যাই হোক, তো সেগুলো ছাড়া আমরা দেখিনি। তো আমরা পুরুলিয়াকে যদি আমি স্ট্যান্ডার্ড হিসেবে ক্ষেত্রে বললাম, যে পুরুলিয়ার যদি বলা হয় রাজনীতির ক্ষেত্রে, আমরা দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকেই শুনে আসছি নকুল মাহাতো, এদিকে দেবেন মাহাতো, নকুল মাহাতো, আরও কত আছে। কিন্তু আখেরে যদি বলেন এই মাহাতো ভাঙিয়ে মাহাতোদের বেসিক্যালি কোনো উন্নতি ছিল না, বা মাহাতোদের হাতে কোনো ক্ষমতা ছিল নেভার, কোনোদিনই কোনো ক্ষমতা ছিল না, এখনও নেই। যেটুকু আছে পুতুল হয়ে দাঁড়িয়ে রিমোট থেকে যা টেপা হয় সেটাই। তো আপনি যদি রিমোট হয়ে থাকতে চান, তো আপনার আমার পক্ষে বলার কিছু নেই। কিন্তু যেহেতু আমরা অবিভক্ত মানভূমের বাসী, আমরা স্বাধীনতা পছন্দ করি, আমরা কারো গোলাম হতে চাই না, সেক্ষেত্রে আমরা 80% থাকার পর সামান্য 3% লোকের গোলাম থাকবো, এটা তো হওয়ার কোনো জায়গা থাকতে পারে না। তো তাছাড়া হচ্ছে আমাদের নেতা মন্ত্রীদের কি দুর্দশা। নীলমণি, ফুলমণি, কি সব নেতা মন্ত্রীকে তো অপমান হতে তো দেখেছি না, সামথিং মনি, আমি ঠিক খেয়াল করতে পারছি না। আমাদের নেতা মন্ত্রীদের নাম খেয়াল করতে হবে, এমন যোগ্যতাও তাদের আজকে আসে না। তো যাই হোক, আমরা রাজনীতির ক্ষেত্রে আমরা যদি এই সাঁওতাল, মাহাতো, এই এসসির মধ্যে আমরা যে বাউরি বা যে আমাদের নেতা মন্ত্রীদের নাম খেয়াল করতে হবে, এমন যোগ্যতাও তাদের আজকে আসে না। তো যাই হোক, আমরা রাজনীতির ক্ষেত্রে আমরা যদি এই সাঁওতাল, মাহাতো, এই এসসির মধ্যে আমরা যে বাউরি বা যে সমস্ত জাতিগোষ্ঠী পড়ছি, আপনি যদি ধরেন পুরুলিয়াকে আমি প্রথম থেকেই বলে আসছি উদাহরণ হিসাবে, এখানে 9খানা বিধানসভা, এখানে ইজিলি যদি এখানে আদিবাসী ভোট যদি সব কিছু শুধু পুরুলিয়া টাউন বাদ দিয়ে, আপনি বাজারের হচ্ছে 1-2 বাদ দিয়ে আপনি 7খানা বিধানসভাতেই আমাদের যে কি বলে আমাদের ঝাড়খণ্ডী যে সত্তা, বা ঝাড়খণ্ডী যে রাজ, বা গ্রেটার ঝাড়খণ্ড বা মানভূম, সেই মানভূম কালচার বা মানভূম ডোমিনেন্সি আমাদের। তো আজকে আমরা আমাদের নিজেদের মধ্যে ভাই ঝগড়ার পরিপ্রেক্ষিতে, বাউরি এ কুর্মি এ সাঁওতাল, এটার পরিপ্রেক্ষিতে আমাদের এই ভাগ হয়েছে। যাই হোক, 2025 সাল থেকে আমরা অন্তত টার্গেটে রাখবো যে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের একটা জায়গা আসছে। কারণ আমাদের তো দেখছেন যে আমাদের সামাজিক সংগঠন বেশিরভাগ ক্ষেত্রেই যাদের মেরুদণ্ড থাকে না, আমার মতো যারা মেরুদণ্ডহীন, অবশ্যই রাজনীতি সক্রিয় করতে পারছে না, তো নিজেকে অমেরুদণ্ড ভাব ছাড়া কোনো জায়গা নেই। যাদের মেরুদণ্ড আছে তারা কিন্তু একটা জায়গায় হতে পারে, সেটা হচ্ছে সক্রিয় রাজনীতি আসবে না। রাজনীতি পৃথিবীর শেষ কথা বলে। তো যাই হোক,
2025টাকে আমরা সক্রিয় রাজনীতির মধ্যে আসবো এবং এই রাজনীতিটা, এই যে টিম কম্বিনেশন মানে সাঁওতাল, বাউরি ভাই এবং আমাদের কুমির ভাই সব মিলে আমরা একটা জায়গায় এসে আমাদের যে ডোমিনেন্সি বলতে আমরা যে ঝাড়খণ্ডী কালচারে আমরা অভ্যস্ত পাই, ঝাড়খণ্ডী বা যেটা মানভূম কালচার যেটা বলে সেটা, এবং আমাদের মানভূম লোকের একটি প্রভাব থাকে, সেটাকে আমরা সত্যিকার অর্থে দেখি। 3 নম্বর কি আসছে? 3 নম্বরে আমরা মোটামুটি আসছি শিক্ষা বা চাকরি, কর্মসংস্থান, এগুলো। কারণ কর্মসংস্থান বা চাকরি এগুলো তো একটা ফ্যাক্টর, এগুলো ছাড়া আপনি মানে দিন কাটানো সম্ভব না, এটা রুটি রুজির একটা জায়গা। তো আপনারা জানেন যে আমাদের এখন চাকরির যে কন্ডিশন এবং কি কন্ডিশন, সেটা তো মানে আমি একটা উদাহরণ দিই আপনাদের বলছি। উদাহরণটা হচ্ছে আপনার যেমন হচ্ছে, আমি বললাম আপনি পুরুলিয়া জেলাটাকে আমি উদাহরণ হিসাবে বললাম। পুরুলিয়া জেলাতে আনুমানিক এভারেজ আমি বললাম, এভারেজ আমাদের কলেজ আছে প্রায় 12টার মতো, এভারেজ আমাদের হাই স্কুল আছে 144টার মতো, এবং আমাদের প্রাইমারি স্কুল শিক্ষাটাই যদি বলি সেখানে প্রায় 3000-এর মতো আছে। এই সমস্ত জায়গাগুলো মিলিয়ে এভারেজ আপনার মোটামুটি শুধু একটা জেলাতে প্রায় 12 থেকে 14 অ্যারাউন্ড 13,000 সামথিং, মোটামুটি 13-14,000 এরকম একটা কর্মসংস্থান বা চাকরি করছে এই জেলা। এখন যেহেতু আমাদের সবার পড়াশোনাটা বাংলা ভাষাতে বা বাংলাটাই মেন, হিন্দি এখানে প্রমিনেন্ট নয় এবং ইংলিশ তো নয়, তো স্বাভাবিক কারণে এই যে চাকরিগুলো হচ্ছে এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে কারা মানে ফল পাচ্ছে, কারা মানে বেশিরভাগ হচ্ছে বাইরে থেকে, কলকাতা বা পার্শ্ববর্তী জায়গা থেকে পড়াশোনা করে যারা আসছে বা অন্য জায়গা থেকে তারা। লোকাল যে মানভূমবাসী বা লোকাল যে বাসী তারা কিন্তু এখানে উপকৃত হচ্ছে। আর আমাদের যদি সাঁওতাল ভাইদের কথা বলা হয়, তাহলে এই 6% রিজার্ভেশন যদি ধরি, এই যে 6% রিজার্ভেশন আছে, হ্যাঁ, এই 6% রিজার্ভেশন তো 6% কোনো সময় হয় না, তার মধ্যে এখন তো দাঁড়িয়ে গেছে 4% কেন, তার উপর হচ্ছে ফেক চ্যাটার্জি, মুখার্জি সবাই হচ্ছে এসপি। তাহলে এখানে যদি 13 থেকে 14,000 ধরি, তাহলে তার এই 6% ওই 300 কাছাকাছি, মোটামুটি তার বেশি মোটামুটি এখানে চাকরি আমাদের কেউ পাচ্ছে না। কিন্তু আমি যদি আজকে বলি যে আমাদের মানে আমরা যে ভাষায় কথা বলছি, মানে ল্যাঙ্গুয়েজ ডোমিনেন্সি, আজকে জঙ্গলমল ভাষা বাংলা নয়, এবং বাংলা ভাষার বিপক্ষে আজকে গর্জে উঠে, হ্যাঁ, এখানে সাঁওতাল, মাহাতো সব একসাথে লড়াইগুলো বাউরি ভাইরা ছিল, কারণ তাদের কারো মাতৃভাষা বাংলা নয়, হ্যাঁ, তারা সব মুন্ডারি ডিভিশন বা অস্ট্রিক ডিভিশন থেকে এসেছে, তাদের কম বেশি ভাষা অনেকটাই একই রকম। যেমন সাঁওতালির কথা যদি বলেন, সাঁওতাল ভাষা সম্পূর্ণ হচ্ছে মুন্ডারি ভাষা, সাঁওতাল ভাষা তো সাঁওতাল ইয়ে থেকে আসেনি। তো স্বাভাবিক এখানে যেটা হচ্ছে, জেলাতে পুরুলিয়ার ক্ষেত্রে অ্যারাউন্ড 20%-এর কাছাকাছি আদিবাসী মানুষজন আছে, তারা ভাষাটা কথা বলে। এখন যদি আমি 14,000-এর যদি ইয়েটা করা হয়, মানে কি বলে আপনার 14,000 এভারেজ যদি ধরে আমরা মোটামুটি কর্মসংস্থান, টিচার, মাস্টার, স্কুলের কর্মচারী, হাবিজাবি সব কিছু ধরে আপনি যদি তার ইয়ে করতে চান, মানে পার্সেন্টেজ করতে চান, তাহলে পার্সেন্টেজ করতে গেলে আপনি মোটামুটি ধরুন আপনার সব মিলে আপনার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 50% আর 20%, 5 2 3 3 5 15, 3,000-এর কাছাকাছি। এই যে 3,000-এর কাছাকাছি আপনার এমনিতেই, এই যে পঞ্চম তফসিল লাগু হলে তো আপনি শুধু সাঁওতালি হিসেবে 3,000-এর কাছাকাছি আপনি ইয়ে পাবেন, সাঁওতালি শিক্ষাটাকে আপনি যদি এখানে জোর দেন বা সাঁওতালিতে পড়াশোনা করে, এটা নর্মাল হচ্ছে। এখন যে পার্সেন্টেজ আছে সাঁওতালিতে যারা কথা বলে, তাতেই 3,000-এর কাছাকাছি শিক্ষাকর্মী বা শিক্ষা এখানে কর্মচারী দরকার, এবং সেটা লোকাল, মানে আমাদের মতো যারা ছোটোখাটো চাকরি করে, মানে রোহিঙ্গাদের মধ্যে আজকে হচ্ছে ভুটানে তো কালকে নেপালে উড়ে বেড়াচ্ছেন, এরকম নয়, মানে লোকাল যারা এখানে একটা কর্মসংস্থানের জায়গা থাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি আজকে 80% কি কথা বলে, তাহলে আপনি ধরুন 14,000 হতে 10,000-ই তো আপনি কথা বলে, আপনি আপনার মাতৃভাষা, একটা বাউরি ভাইয়ের মাতৃভাষা বাংলা নয়, জোর করে তার মেন পূজা দুর্গা নয়, লোক তার আপনি যদি মাহাতোর কথা বলেন তারও নয়, তো সে যদি বাংলার আগ্রাসনটা মেনে যে বাংলাতে কথা বলছে, তার সাথে কোনো লিঙ্ক নেই, সাঁওতালির সাথে তার লিঙ্ক আছে, অষ্টম তফসিলের সুবিধা আছে, এই ভাষায় যদি কথা বলেন, আপনি সরকারকে স্কুল করতে হলে আপনি তো এখানে 10,000 স্কুলের চাকরি পাচ্ছেন মশাই, একটা দপ্তরে শুধু সাঁওতালি মানে ইয়েতে, বাকিগুলো তো আপনার লক্ষাধিক এখানে কর্মসংস্থান তৈরি হবে। তো আপনি আজকে বাংলায় বলছেন, তো আপনি সাঁওতালিতে কথা যদি বলা শুরু করেন, হ্যাঁ, আপনি হয়তো এখন ফেসিলিটি পাবেন না, কিন্তু আপনার নেক্সট জেনারেশন, আপনার ছেলেকে যদি ভর্তি করেন,
ফলে এই যে চাকরিগুলো লাখ লাখ চাকরি আছে এগুলো তো তারা পাবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, এটা তো মোটামুটি শিক্ষার ক্ষেত্রে বললাম। তো কর্মসংস্থান বললে আমি সকাল থেকে বলে শেষ করতে পারবো না। তার জন্য আমি সোজাসুজি যে জায়গাটা আসছি সেটা হচ্ছে সমস্ত জায়গাগুলোকে একত্রে করতে গেলে একসাথে আমাদের যে লড়াইটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চম তফসিল বা ফিফথ শিডিউল। আর পঞ্চম তফসিল বা ফিফথ শিডিউলের কথাটা আমি যাচ্ছি না, যে কথাটার মধ্যে কি বলে অনেকের হয়তো বোঝার সমস্যা আছে বা এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে। আমরা গ্রেটার, আমরা হচ্ছে অবিভক্ত মানভূমের লোকজন, আমরা ঝাড়খণ্ডী মানে কালচার ঝাড়খণ্ডী যে টার্মসটা আমরা মোটামুটি আমরা দেখেছি যে মোটামুটি যখন আমাদের চৈতন্য চরিত্রের মধ্যে দেখেছি, চৈতন্যদেব যখন ছিলেন তখন এই ঝাড়খণ্ড প্রভিন্সের বর্ণনা উনি দিয়েছেন। তো এটা আজকের নয়, সেই ঝাড়খণ্ডী যে লোকজন আছে, আমরা যদি আজকে আমরা স্বশাসনের জায়গায় আসি, আমরা যদি বাউরি সাঁওতাল মাহাতো যেটুকু এডুকেটেড আছে আমরা যদি এক হই, কারো উস্কানিতে বাইরে কলকাতা লোকজনের জায়গাতে আমরা না আসি, তাহলে আখেরে আমরা এই যে 80% থাকার জন্য ওভারঅল আমাদের জায়গাটাই তো আমাদের কর্মসংস্থান আমাদের তো কী করবো। আমার মনে হয় না যে পুরুলিয়া এদিকে মোটামুটি আমাদের বাঁকুড়া ঝাড়গ্রাম এখানে হচ্ছে বীরভূম এখানের লোককে ওই জলের জন্য হাঁ করে কবে মানে কাদা নর্দমার জল খেতে হবে না এবং জলের জন্য তাকিয়ে থাকতে হবে না। অর্থনীতি, সমাজ এবং মোটামুটি নিজেদের ছেলেদের ভবিষ্যৎ একটা তৈরি করা যাবে। এরপর আপনারা ভেবে দেখুন, এখানে দুটো জায়গা আছে। আমি তো আপনাদের বললাম যে একটা মাহাতো ভাই, একটা বাউরি ভাই বা আদার যারা কুম্ভকার ভাইরা আছে, আপনারা ভাবুন যে আজকে মোটামুটি আপনারা এতদিন ধরে একটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক আগ্রাসনে আপনারা কী পেয়ে খুশি আছেন। যদি খুশি আছেন, আজকে আপনার দুর্গাপুজোকে যদি চাপিয়ে দেওয়া মনে না হয়, বাংলা ভাষাকে যদি চাপিয়ে দেওয়ানো মনে না হয়, আপনার চাকরি যাদের চাপিয়ে দেয় তাতে যদি অসুবিধা না হয়, আমি আপনাদের কিছু বলবো না। কিন্তু এর বাইরে যদি নতুন করে স্বপ্ন করতে চান, আপনি যদি আপনার ছেলের কর্মসংস্থান চান, চাকরি চান, সুন্দর জল থাকবে, লাইট থাকবে, শহর সুন্দর থাকবে, আপনি সাজাতে চান আপনার মতো, আপনার জঙ্গলমহল, আপনার এলাকা, আপনার ঝাড়খণ্ডে এগুলোকে যদি সাজাতে চান, হ্যাঁ, খেরোয়াল হরিয়াদির সঙ্গে যদি তৈরি করতে চান, তাহলে আমি বলবো 2025 সালে আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে লড়াইয়ের ময়দানে নামি। এবং অবশ্যই এই যে লড়াইটা একদিনে হয়তো হবে না। আজকে যদি আমরা লড়াইটা শুরু করি, আমাদের মোটামুটি হয়তো 2 বছর, 5 বছর, 10 বছর সময় লাগতে পারে, কিন্তু আফটার দ্যাট আমরা কিন্তু জয়ী হব এবং একটা সুন্দর জঙ্গলমহল বা সুন্দর একটা দেশ বা সুন্দর একটা আমাদের অখণ্ড ঝাড়খণ্ড বা গ্রেটার ঝাড়খণ্ড বা আমাদের অবিভক্ত মানভূমকে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো। এই স্বপ্ন আমি দেখি, হয়তো আপনারা অনেকেই দেখেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আপনারা ক্ষমা করুন। আপনাদের কাছ থেকেও আমি পরামর্শ চাই, আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই লড়াইয়ের ময়দানে আসি। সবাই আরেকবার জোহার, নমস্কার, ধন্যবাদ।